হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এনভায়রনমেন্টাল সোশিওলজির কিছু শর্ট প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, এনভায়রনমেন্টাল সোশিওলজির এই পার্টটা আমরা আজকে 15টি শর্ট প্রশ্ন আলোচনা করব। জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। খুব বেসিক পার্ট কিছু আমরা বলে দেবো এবং একই সঙ্গে কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু সাহায্য করবে। আশা করছি আপকামিং এক্সামের জন্য তোমাদের এই পার্টটা খুব হেল্পফুল হতে চলেছে। তো অবশ্যই তোমরা কনসেপচুয়াল আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম আমরা যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো বেশ কিছু বই আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে রেখেছি, যে গ্রন্থগুলো এনভায়রনমেন্টাল সোশিওলজিতে পরীক্ষায় আসার মতো কিছু গ্রন্থ, এবং তার মধ্যে ম্যাক্সিমামগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কিছু বই আমরা তুলে ধরেছি এখানে, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনে তোমাদের এসেছে। ওকে, তো এই পার্টটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আমরা দেখতে পেয়েছি। স্টেইং অ্যালাইভ উইমেন ইকোলজি অ্যান্ড সার্ভাইভাল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে। এই গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, লিখেছেন আমাদের একজন ভারতীয় সমাজতাত্ত্বিক, যিনি মূলত এনভায়রনমেন্টাল বা ইকোফেমিনিজম নিয়ে কাজ করেছেন, যার নাম বন্দনা শিবা। বন্দনা শিবা একজন ভারতীয় সমাজতাত্ত্বিক, যার কাজ মূলত ইকোফেমিনিজমের ওপর। ইকোফেমিনিজমের ওপরও তার গ্রন্থ আছে এবং ইকোফেমিনিজম নামেই তার একটা গ্রন্থ আছে, যেটা আমরা পরে রেখেছিও আমাদের আলোচনায়। ওকে, ইকোফেমিনিজম কি সে পার্টটাও আমরা আলোচনা করব। চলো নেক্সট আসছি, পরিবেশগত সমাজতত্ত্ব বলতে কি বোঝো, বা হোয়াট ইজ এনভায়রনমেন্টাল সোশিওলজি। পরিবেশগত সমাজবিজ্ঞান হলো সমাজ এবং তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়াগুলির অধ্যয়ন। এই ক্ষেত্রটি সামাজিক কারণগুলির ওপর জোর দেয়, যা পরিবেশগত সম্পদ ব্যবস্থাপনাকে প্রভাবিত করে এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করে। পরিবেশগত সমাজতত্ত্বের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য সমাজের সমগ্র নির্দিষ্ট প্রক্রিয়াগুলির মধ্যে সম্পর্কের প্রভাব ও বিন্যাস বোঝানো এবং এই বিশেষ প্রক্রিয়াগুলির ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নির্দিষ্টভাবে বা নির্দিষ্ট সম্পূর্ণভাবে বোঝানো, যাতে এই প্রক্রিয়াগুলো উন্নত করা যায়। তাহলে পরিবেশগত বা এনভায়রনমেন্টাল সোশিওলজির মূল আলোচনা কি? সোসাইটি এবং যে প্রাকৃতিক পরিবেশ, এদের মধ্যে যে মিথস্ক্রিয়া, তার অধ্যয়ন অ্যাকচুয়ালি করা হয় এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, বিভিন্ন সম্পর্কের বিন্যাস বোঝানো এবং বিভিন্ন প্রক্রিয়াগুলি কিভাবে আমাদের সোসাইটির বিভিন্ন পার্টের সঙ্গে লিঙ্কেজ রয়েছে বা কোন পার্টকে কিভাবে প্রভাবিত করছে, সেই পার্টগুলো কিন্তু এখানে মূলত আলোচনা হয়। রিয়েলিস্ট অ্যান্ড কনস্ট্রাকশনিস্টদের মধ্যে একটা বিতর্ক। দেখো, পরিবেশগত সমাজবিজ্ঞানে এই দুটি দৃষ্টিভঙ্গির তাত্ত্বিকদের মধ্যে একটা বিতর্ক দেখা যায়। ওকে, পরিবেশগত সমাজবিজ্ঞানের বাস্তববাদীরা অর্থাৎ রিয়েলিস্ট যারা রয়েছেন, বাস্তববাদীরা কি বলছেন? পরিবেশ এবং পরিবেশগত সমস্যাগুলি বস্তুনিষ্ঠ এবং বাস্তবতার উপর জোর দিচ্ছে। তারা বিশ্বাস করেন যে পরিবেশ মানুষের উপলব্ধি বা ব্যাখ্যা থেকে স্বাধীনভাবে বিদ্যমান। আর বাস্তববাদীরা অর্থাৎ রিয়েলিস্টদের মতে পরিবেশগত সমস্যা কি? এটা হলো বাস্তব এবং বাস্তব সমস্যা, যার সুনির্দিষ্ট একটা পরিণতি রয়েছে। তারা দূষণ, সম্পদ কমে যাওয়া, দূষিত হওয়া, জলবায়ুর পরিবর্তন হওয়া ইত্যাদি বিষয়গুলোর ওপর কিন্তু ফোকাস করেছেন রিয়েলিস্টরা। আর কনস্ট্রাকশনিস্টরা কি বলছেন? অন্যদিকে পরিবেশগত সমাজবিজ্ঞানের নির্মাণবিদরা যারা রয়েছেন, বা আমরা কনস্ট্রাকশনিস্টদের ক্ষেত্রে যদি বলি, তারা যুক্তি দিচ্ছেন পরিবেশ আর পরিবেশগত সমস্যা সামাজিকভাবে নির্মিত, সোশ্যালি কনস্ট্রাক্টেড। ওকে, অর্থাৎ পরিবেশের যা কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা সোসাইটি তৈরি করছে। তারা বিশ্বাস করছে মানুষের উপলব্ধি, মূল্যবোধ, বিশ্বাস এবং সাংস্কৃতিক কারণগুলির উপর নির্ভর করে পরিবেশগত চ্যালেঞ্জগুলিকে আমরা বোঝার চেষ্টা করি এবং সাড়া দিই আমরা সেই মতো করে। মানে আমরা যে মূল্যবোধ, যে বিশ্বাস, যে সাংস্কৃতিক বা যে উপলব্ধি আমাদের রয়েছে, সেটার উপর নির্ভর করে বা সেটার উপর বেস করে আমরা এই পরিবেশগত চ্যালেঞ্জগুলোকে বোঝার চেষ্টা করি। এবং নির্মাণবিদদের মতে আর একটা পার্টও বলি, যে পরিবেশগত সমস্যাগুলি শুধুমাত্র বস্তুনিষ্ঠ শারীরিক বাস্তবতার উপর ভিত্তি করে যে হচ্ছে তা নয়, বরং মানুষের ব্যাখ্যা এবং সামাজিক প্রক্রিয়া দ্বারাও কিন্তু এটা প্রভাবিত হয়। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। যারা কল্যাণ ইউনিভার্সিটির 6th সেমে রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, এটা খুব বড় প্রশ্নের জন্য তোমরা দেখে রেখো, বড় প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওভারঅল বেসিক আইডিয়া আমি 2 নম্বরের এই প্রশ্নের এই অ্যান্সারটাতে আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে দুটো দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যটা কি অ্যাকচুয়ালি।
এরপর আসছি অ্যান ইনভিটেশন টু এনভায়রনমেন্টাল সোশিওলজি, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এটা এটার রাইটার হচ্ছেন, দেখো এটা লিখেছেন মাইকেল মায়ারফিল্ড ওয়েল অ্যান্ড লোকা এল অ্যাশউইড। রিক্স সোসাইটি টুয়ার্ড এ মডার্নিটি, এই গ্রন্থটির লেখককে, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এবং রিক্স সোসাইটি কি, হোয়াট ইজ রিক্স সোসাইটি? রিক্স সোসাইটি থেকে তোমাদের প্রশ্ন আসবেই। এই রিক্স সোসাইটিটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, তোমরা রিক্স সোসাইটি অবশ্যই দেখে যাবে। রিক্স সোসাইটি থেকে শর্ট কোশ্চেন পাবে এবং রিক্স সোসাইটি থেকে 5 বা 10ও কিন্তু পেতে পারো, 5 পাওয়ার সম্ভাবনা বেশি। টুয়ার্ড, দেখো রিক্স সোসাইটি টুয়ার্ড এ মডার্নিটি, গ্রন্থটির লেখক উলরিচ বেক। উলরিচ বেকের এই ধারণাটা, রিক্স সোসাইটির কনসেপ্টটা কিন্তু জেনে রাখতে হবে। এটা আমরা আলোচনা করব, আমাদের নেক্সট পার্টে আছে। রিক্স সোসাইটির একটা সমালোচনা উল্লেখ করো। দেখো রিক্স সোসাইটির, এখানে রিক্স সোসাইটির সংজ্ঞাটা দিলে প্রথমে রাখলে আশা করছি তোমাদের ভালো হতো, তবু আমরা সমালোচনাটা আলোচনা করে নিই, তারপর আমরা সংজ্ঞাটাও দেখব। দেখো রিক্স সোসাইটিতে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেখানে একটা সমালোচনাও আছে। সমালোচনাকে, রিক্স সোসাইটিকে নিয়ে যারা সমালোচনা করছেন তারা বলছেন এই যে রিক্স, ঝুঁকি, রিক্স মানে কি ঝুঁকি, এই ঝুঁকির ধারণাটা রিক্স সোসাইটিতে উলরিচ বেক খুব স্পষ্ট ধারণা দিতে পারেননি, অস্পষ্ট। সমালোচকদের যুক্তি, ঝুঁকি সম্পর্কে বেকের যে ধারণা ভালোভাবে সংজ্ঞায়িত নয় এবং একটা ক্লিয়ারিটির অভাব আছে, স্পষ্টতার অভাব রয়েছে। ঝুঁকি শব্দটি বিস্তৃত অর্থে অন্তর্ভুক্ত করে এবং বিভিন্ন পণ্ডিত বা নীতি নির্ধারকদের দ্বারা ভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এই যে অস্পষ্টতা, এই অস্পষ্টতা ধারণাটিকে কার্যকর করা এবং উদ্দেশ্যমূলকভাবে ঝুঁকি পরিমাপ করাকে চ্যালেঞ্জিং করে তোলে কিন্তু এই পার্টটা। তাহলে ঝুঁকির স্পষ্ট ধারণা না থাকার জন্য রিক্স সোসাইটিকে কিন্তু সমালোচনার শিকার হতে হয়েছে। আরও অনেক সমালোচনা রয়েছে, আমরা জাস্ট 2 নম্বরের জন্য একটা পার্টি রেখেছি। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতার নাম। দেখো এনভায়রনমেন্টাল মুভমেন্ট যেগুলো রয়েছে, বিশেষ করে নর্মদা এবং চিপকো, এই দুটি আন্দোলন কিন্তু অবশ্যই দেখবে। চিপকি হয়ে আছে, চিপকো। চিপকো আন্দোলনের নেতার নাম দেখবে, কি কি দেখবে এখান থেকে? নেতার নাম, কোথায় হয়েছে, কোথায় সংগঠিত হয়েছে, কি উদ্দেশ্যে হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সালটা মনে রাখবে, সালটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতার নাম হচ্ছে মেধা পাটেকার। একই সঙ্গে চিপকো আন্দোলনের নেতার নামও দেখে রাখবে। চিপকো আন্দোলনের লক্ষ্য কি ছিল? চিপকো আন্দোলনের লক্ষ্য ছিল বন সংরক্ষণ করা, তাই তো? চিপকো আন্দোলনে তো গাছকে চিপকে ধরেছিল, অর্থাৎ গাছকে সংরক্ষণ বা বনকে সংরক্ষণ করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তাহলে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বন সংরক্ষণের গুরুত্ব এবং বন উজাড়ের ফলে প্রতিকূল পরিবেশের যে পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ছিল এর উদ্দেশ্য। বন সংরক্ষণের গুরুত্ব মানুষকে বোঝানো। আরেকটি হচ্ছে এই যে বন যদি উজাড় করা হয়, অর্থাৎ বন যদি গাছপালা যদি কেটে দেওয়া হয়, তার ফলে যে প্রতিকূল পরিবেশ তৈরি হবে, তার পরিণতি কি হতে পারে আমাদের পরিবেশের যে অবনমন ঘটবে সেই সম্পর্কে সচেতন করা ছিল চিপকো আন্দোলনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা বিশ্বাস করতেন পরিবেশের গত ভারসাম্য রক্ষা মাটি ক্ষয় রোধ করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে, স্থানীয় সম্প্রদায়ের জন্য টেকসই বা স্থায়ী, এটা স্থায়ী বলতে পারি, স্থায়ী জীবিকা নিশ্চিত করার জন্য বন রক্ষা করা কিন্তু অপরিহার্য। এছাড়াও বন উজাড়ের বিরোধিতা, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল কি? বাণিজ্যিক কোম্পানি এবং ঠিকাদারদের দ্বারা বৃহৎ আকারে গাছ কাটার বিরোধিতা করা, যা পরিবেশগত অবক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি, প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের দিকে পরিচালিত করছে। এবং চিপকো কর্মীরা স্বল্পমেয়াদী লাভের জন্য বন উজাড় এবং বন সম্পদের শোষণ বন্ধ করতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যে চিপকো আন্দোলনের যে সদস্যরা ছিল তারা চেয়েছিল যে স্বল্পমেয়াদী লাভের জন্য বন উজাড় না করে বনের সম্পদের শোষণকে বন্ধ করতে হবে এবং তাদের বনকে কেন্দ্র করে তাদের তো একটা স্থায়ী জীবিকা ছিল, আর সেই স্থায়ী জীবিকাকে নিশ্চিত করাই ছিল এই চিপকো আন্দোলনের একমাত্র লক্ষ্য। চিপকো আন্দোলনের একজন নেতার নাম, দেখো আমি প্রথমেই বললাম যে চিপকো আন্দোলনের নেতার নাম জেনে রাখতে হবে, সুন্দরলাল বহুগুণা। তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ একটা মুভমেন্ট, এই মুভমেন্টের গুরুত্বপূর্ণ নেতা হলেন সুন্দরলাল বহুগুণা। পরিবেশগত আন্দোলন কি? আচ্ছা, পরিবেশগত আন্দোলন বলতে কি বুঝো? হোয়াট ইজ এনভায়রনমেন্টাল মুভমেন্ট? এনভায়রনমেন্টাল, দেখো পরিবেশগত আন্দোলন একটা বিস্তৃত
অনেকটা দূর বিস্তার ঘটিয়েছিল এবং বৈচিত্র্যময়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে এই পরিবেশ আন্দোলন গড়ে উঠেছিল। তাহলে পরিবেশগত আন্দোলন একটি বিস্তৃত বৈচিত্র্যময় সামাজিক ও রাজনৈতিক আন্দোলনকে বোঝায়, যা প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং সংরক্ষণের পক্ষে সমর্থন করে। এটি ব্যক্তি বলো, সম্প্রদায় বলো, কোনো সংস্থা বলো বা অ্যাক্টিভিটিস যারা রয়েছেন, যারা পরিবেশকে নিয়ে ভাবছেন, তাদের দ্বারা সম্মিলিত একটা প্রচেষ্টা, যা পরিবেশগত সমস্যা মোকাবিলা এবং স্থিতিশীল অনুশীলন, মানে কি, মানে এটাকে স্থিতিশীল অনুশীলনকে আমরা ইংলিশে বলতে পারি সাস্টেনেবল প্র্যাকটিসেস, স্থিতিশীল অনুশীলন প্রচারের দিকে কাজ করে। অর্থাৎ দেখো, সম্প্রদায়, সংস্থা, অ্যাক্টিভিটি যারাই রয়েছে, পরিবেশের সমস্যা মোকাবেলার একটা সম্মিলিত প্রচেষ্টা করছে এই পরিবেশ আন্দোলনের মধ্যে দিয়ে। দেখো, পরিবেশ আন্দোলন বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? যতগুলো আন্দোলন তুমি দেখবে, দেখো পরিবেশের বিভিন্ন সমস্যা মোকাবিলা করার জন্য বা পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা বারবার এই আন্দোলনগুলো ঘটতে দেখেছি। তাহলে বেসিক আইডিয়াটা ক্লিয়ার রেখে তোমরা কিন্তু এই পার্টটা, এই কোশ্চেনটা অ্যাটেন্ড করবে। আন্দোলনের লক্ষ্য কি? সচেতনতা বৃদ্ধি করা, পাবলিক পলিসিকে প্রভাবিত করা, পৃথিবীর বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী, প্রাকৃতিক সম্পদ বা সামগ্রিক পরিবেশগত যা ভারসাম্য রয়েছে সেটা রক্ষার জন্য সেই পদক্ষেপ করা, এবং সেই পদক্ষেপকে বাস্তবায়ন করাই ছিল পরিবেশ আন্দোলনের লক্ষ্য, বা এর মধ্য দিয়ে, পরিবেশ আন্দোলনের মধ্য দিয়ে এগুলো করার চেষ্টা করেছেন। ক্লিয়ার? চলো, পরিবেশ আন্দোলন বেসিক আইডিয়া গেল। এরপর আসছি আমরা ইকোফেমিনিজম, যেটা বললাম যে ইকোফেমিনিজমের কনসেপ্টে বা ইকোফেমিনিজমের ওপর কাজ করেছেন বন্দনা শিবা। বন্দনা শিবা কিন্তু একজন ভারতীয় ইকোফেমিনিস্ট বা ফেমিনিস্ট বলা যায়। ইকোফেমিনিজম হলো একটা সামাজিক আন্দোলন, এটাও একটা আন্দোলন কিন্তু, যা 1970-এর দশক আবির্ভূত হয়েছিল। মানে বিশেষত লিঙ্গ বৈষম্য এবং পরিবেশগত অবক্ষয়ের একটা সম্পর্ক, আন্তঃসম্পর্ক, অর্থাৎ লিঙ্গ বৈষম্য, জেন্ডার ইনইকুয়ালিটি এবং পরিবেশগত অবক্ষয়, এই দুটোর মধ্যে একটা লিঙ্কেজ আছে বলে মনে করেন, এবং সমস্যাগুলো বিশ্লেষণ ও সমাধানের জন্য বাস্তুবিদ্যা বা নারীবাদের উপাদানগুলিকে একত্রিত করা হয়েছিল ইকোফেমিনিজমের মধ্যে দিয়ে। ইকোফেমিনিজম শব্দটি বাস্তুশাস্ত্রকে একত্রিত করে, যা জীব ও তাদের পরিবেশের মধ্যে সম্পর্কের অধ্যয়নকে বোঝায়। অর্থাৎ জীব, মানে ইকোফেমিনিজমটা কেমন বলছে যে লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলছে। অর্থাৎ তারা পরিবেশ এবং নারী এই দুটিকে রেখে প্রত্যেকটা পার্টকে কানেক্ট করার চেষ্টা করেছিলেন। ইকোফেমিনিজমের কেন্দ্রীয় নীতি কি? নারী ও প্রকৃতির সমান্তরাল নিপীড়নের স্বীকৃতি। বলছে প্রকৃতি যেমন সমান্তরাল নিপীড়নের স্বীকৃতি, নিপীড়িত হচ্ছে, অর্থাৎ আমরা যেমন পরিবেশের অবক্ষয় ঘটাচ্ছি, একই সঙ্গে নারীর ক্ষেত্রেও তাই, যাকে প্রায় নারী ও প্রকৃতির আধিপত্য বলা হয়। ইকোফেমিনিস্টরা যুক্তি দেখান পিতৃতান্ত্রিক সমাজ এবং পরিবেশের সাথে শোষণমূলক সম্পর্কগুলি পরস্পর সংযুক্ত। বলছে এই পিতৃতান্ত্রিক সমাজে নারীর অবক্ষয় ঘটাচ্ছে, নারীর ওপর অসমতা তৈরি করছে, একই সঙ্গে পরিবেশের শোষণমূলক বা পরিবেশের সাথেও কিন্তু একইভাবে পরিবেশের সঙ্গেও তারা সেই শোষণমূলক সম্পর্কগুলো সংযুক্ত করার চেষ্টা করছে। অতএব তারা দেখানোর চেষ্টা করছেন এই আন্তঃসংযোগগুলি একটা সামগ্রিক বোঝানোর জন্য সমর্থন করছে, সামগ্রিক বিষয় বোঝানোর একটা সমর্থন নিয়ে আসছে বা বোঝার জন্য সেটা তুলে ধরার চেষ্টা করছে, এবং সামাজিক ও পরিবেশগত ন্যায় বিচারের কাজ করছে এই ইকোফেমিনিজমের পার্টটা। ইকোফেমিনিজম তাহলে কি হলো? নারী, পরিবেশ এবং নারী এই দুটোকে কিন্তু একই সঙ্গে একই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে, যেখানে মনে করা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজে কিন্তু পরিবেশের সাথে শোষণমূলক সম্পর্কগুলোকে যুক্ত করছে, একই সঙ্গে নারীরও শোষণমূলক সম্পর্কগুলোকে পিতৃতান্ত্রিক সমাজই যুক্ত করছে। কারণ পিতৃতান্ত্রিক সমাজেই দেখো যে আমরা নারীর প্রতি যে শোষণ বা নারী পুরুষের যে অসমতা, সেটা তৈরি করেছে কে? পিতৃতান্ত্রিক সমাজ। পিতৃতান্ত্রিক সমাজের জন্যই কিন্তু নারী পুরুষের অসমতাটা তৈরি হয়েছে, তাই না? তাহলে এই যে পার্ট। চলো, এরপরে ইকোফেমিনিজম নামে একটা গ্রন্থ আছে, আমরা অলরেডি আলোচনা করলাম, নাম কি? বন্দনা শিবা। তারপর চলে আসো ট্রেডমিল অফ প্রোডাকশন। ট্রেডমিল প্রোডাকশনের ধারণাটি কে দিয়েছিলেন? আচ্ছা, এটা কে হবে? হ্যাঁ, দেখো, উৎপাদনের ট্রেডমিল বা ট্রেডমিল অফ প্রোডাকশন ধারণাটি দিয়েছেন অ্যালান স্নাইবার্গ, একজন আমেরিকান সমাজবিজ্ঞানী এবং পরিবেশগত তাত্ত্বিক। তিনি প্রথম এই ধারণাটি দিয়েছিলেন, ট্রেডমিল অফ প্রোডাকশন। তিনি 1980 সালে প্রকাশিত দি এনভায়রনমেন্ট ফ্রম দি সারপ্লাস টু স্ক্যারসিটি শীর্ষক
তার প্রভাবশালী বইতে এই ধারণাটি চালু করেছিলেন। ক্লিয়ার? এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ট্রেডমিলের ধারণা কে দিয়েছেন, কোন বইতে দিয়েছেন, কত সালে দিয়েছেন। আমরা 4টে পার্ট পেলাম এখান থেকে, তাই না? ট্রেডমিল প্রোডাকশনের ধারণা দিয়েছেন অ্যালান স্নাইবার্গ, একজন আমেরিকান সমাজবিজ্ঞানী বা পরিবেশগত তাত্ত্বিক। 1980 সালে দিয়েছেন ধারণাটি, এবং তার গ্রন্থটি ছিল দি এনভায়রনমেন্ট ফ্রম সারপ্লাস টু স্ক্যারসিটি। এছাড়াও ট্রেডমিলের বেসিক আইডিয়াটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, উৎপাদনের তত্ত্বে ট্রেডমিল অর্থনৈতিক বৃদ্ধি, শিল্প উৎপাদন এবং পরিবেশগত অবক্ষয়ের মধ্যে সম্পর্ক অন্বেষণ করার চেষ্টা করে। অর্থ বৃদ্ধি হচ্ছে, শিল্প উৎপাদন হচ্ছে এবং পরিবেশগত অবক্ষয় এর মধ্যে, মানে আমরা কি বৃদ্ধি করছি, শিল্প বাড়াচ্ছি, পরিবেশের কথা মাথায় না রেখে। এগুলোর সঙ্গে সঙ্গে একই তালে শিল্প যেমন বাড়ছে, পরিবেশের অবক্ষয়ও বাড়ছে। স্নাইবার্গ যুক্তি দিয়েছেন পুঁজিবাদী সমাজের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুনাফা অর্জনের ফলে সম্পদ এবং উৎপাদনের জন্য একটা ক্রমবর্ধমান চাহিদা চালিত হয়, মানে চাহিদা তৈরি হয় বলা যেতে পারে। হ্যাঁ, চাহিদা তৈরি হয় বলা যেতে পারে যে মুনাফা অর্জনের জন্য সম্পদ এবং উৎপাদনের জন্য একটা ক্রমবর্ধমান চাহিদা তৈরি হচ্ছে। এই যে নিরলস সাধনা একটা ট্রেডমিল প্রভাব তৈরি করছে, যেখানে শিল্প এবং অর্থনীতি নিজেদের টিকিয়ে রাখার জন্য একটা সম্প্রসারণ বা একটা খরচ হিসেবে দেখছে নিজেদেরকে। তাহলে তার ফলে কি হচ্ছে যে অর্থনৈতিক বৃদ্ধি, শিল্প উৎপাদনের সঙ্গে সঙ্গে পরিবেশের অবক্ষয়ের পার্টটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। নেক্সট পার্ট আমরা অলরেডি আলোচনা করেছি, চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন, এবং এই দুজন আন্দোলনের নেতার নামও কিন্তু আমরা অলরেডি জেনে নিয়েছি। ওকে, এবং আসছে আমাদের লাস্ট পার্ট, রিক্স সোসাইটিতে কি ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়। উলরিচ বেকের দেখো রিক্স সোসাইটি তত্ত্ব পরামর্শ দেয় যে আধুনিক সমাজগুলি প্রযুক্তিগত অগ্রগতি ঘটাচ্ছে, অর্থাৎ টেকনোলজির দিক থেকে ভীষণ রকমের অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি, শিল্পায়ন হচ্ছে, বিশ্বায়ন হচ্ছে, তার ফলে ঝুঁকির উত্থান হচ্ছে। আমাদের সোসাইটিতে ঝুঁকি তৈরি হচ্ছে, প্রযুক্তি আমাদের লাইফে রিস্ক বাড়িয়েছে, শিল্পায়ন আমাদের লাইফে রিস্ক বাড়িয়েছে, বিশ্বায়ন আমাদের লাইফে ঝুঁকি বাড়িয়েছে, পরিবেশগত দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি, এই যে অনিচ্ছাকৃত ফলাফল থেকে পরিবেশগত দ্বন্দ্ব দ্বারা একটা ঝুঁকিপূর্ণ সমাজ চিহ্নিত হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে, দূষণ, বাসস্থান ধ্বংস হচ্ছে, সম্পদ হ্রাস হচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে এই বিষয়গুলি কোনো সরকার বলো, কর্পোরেশন বলো বা কোনো পরিবেশ কর্মী এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায় অর্থাৎ বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্বের জন্ম দিচ্ছে। অর্থাৎ আলটিমেটলি রিক্স সোসাইটিতে কিন্তু যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পরিবেশগত দ্বন্দ্ব। ক্লিয়ার? আমাদের আজকের আলোচনা এই 15টি শর্ট কোশ্চেন তোমরা দেখে যেও। আশা করছি তোমরা এই পার্ট থেকে আগামী দুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা রয়েছে, আশা করছি সেই দুদিনের মধ্যে যে পরীক্ষাটা তোমাদের রয়েছে সেখানে এর মধ্যে থেকে কিছুটা হলেও তোমরা হেল্পফুল হবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।